Hello, family. Hopefully, we're doing great with your studies. And today, I'm here again with a new topic. Can you guess on what topic we are going to learn today? Yes, you have guessed well. Today, we are going to learn about tense. You may have heard people saying the tense is the most important part for learning and speaking English, but I will say they're quite right, but they're not 100% correct. So, we will have a little discussion on it. Without getting delay, let's get started. সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আর আমি আশা করি ভিডিওটি পুরোপুরি দেখার পর টেন্স সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা তৈরি হবে। দেখো, টেন্স শিখতে গেলে আমাদের কিছু পূর্ব উপকরণের প্রয়োজন আছে, যেগুলো আমরা টেন্স শেখার প্রি লার্নিং মেটেরিয়ালস হিসাবেও ধরে নিতে পারি। এই উপকরণগুলিকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। উপকরণগুলি হলো পার্সন, নাম্বার, ফরমেশন অফ সেন্টেন্স, কনজুগেশন অফ ভার্বস। এই 4টি বিষয় সম্পর্কে তোমাদের অবশ্যই অনেক ডিটেলসে জানতে হবে, কিন্তু যেহেতু আমরা একটি ভিডিওর মাধ্যমেই টেন্স শেখার চেষ্টা করছি, তাই আমি চেষ্টা করব অতি সংক্ষেপে বিষয়গুলিকে তোমাদের সামনে তুলে ধরতে। এখানে আমাদের প্রথম বিষয়টি হলো পার্সন। পার্সন শব্দটির বাংলা অর্থ হলো ব্যক্তি বা পুরুষ। পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কথাটির বাংলা অর্থ হলো উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন কথাটির বাংলা অর্থ মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন প্রথম পুরুষ। এখানে ফার্স্ট পার্সন হলো আই, উই, অর্থাৎ আমি, আমরা। সেকেন্ড পার্সন ইউ, ইউ। এবার তোমরা হয়তো বলতে পারো এখানে দুটো ইউ কেন? তোমাদের মনে রাখতে হবে প্রথম ইউটি হলো তুমি এবং দ্বিতীয় ইউটির অর্থ হলো তোমরা, তাই এখানে দুটি ইউ আছে। এবার দেখো থার্ড পার্সন, হি, শি, ইট, দে। এবার তোমাদের এখান থেকেই নাম্বারের ধারণাটিও স্পষ্ট করে নিতে হবে। নাম্বার 2 রকমের হয়: সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার অর্থাৎ একজন ব্যক্তি অথবা কোনো বস্তুকে বোঝাবে, আর প্লুরাল অর্থাৎ একের বেশি বস্তু বা ব্যক্তিকে বোঝাবে। এখানে আমরা ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই আমাকে বোঝাচ্ছে, আমি একজন ব্যক্তি। আবার দেখো উই অর্থাৎ আমরা, অর্থাৎ একের বেশি ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে দুটো ইউ এর মধ্যে প্রথমটি সিঙ্গুলার এবং পরেরটি প্লুরাল। আর থার্ড পার্সনের ক্ষেত্রেও হি, শি, ইট সিঙ্গুলার এবং দে প্লুরাল নাম্বারের কাজ করছে। আশা করি পার্সনের বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হলো। এবার আমাদের পরের বিষয় হলো ফরমেশন অফ সেন্টেন্স। দেখো, আমরা বাঙালি, আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তেমনি ইংরেজি ভাষাতেও কথা বলার চেষ্টা করি। তাই আমাদের বাংলা ভাষার ফরমেশনের পাশাপাশি ইংরেজি ভাষার ফরমেশনটাও অর্থাৎ গঠনটাও ভালো করে জেনে নিতে হবে। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, বাংলা ভাষার গঠনে এখানে বলা আছে প্রথমে কর্তা, যাকে আমরা ইংরেজিতে এস বলি, তারপর কর্ম, যাকে আমরা ইংরেজিতে অবজেক্ট বলি, এবং তারপর ক্রিয়া, যাকে আমরা ইংরেজিতে ভার্ব বলি। তাহলে এখানে গঠনটি দাঁড়ালো কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরেজিতে যদি বলি তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এবার তারপর লক্ষ্য করো ইংরেজি ভাষার ফরমেশনটাতে কি বলা আছে। ইংরেজিতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট, যাকে আমরা বাংলায় কর্তা বলি, তারপর ভার্ব, বাংলায় ক্রিয়া, এবং অবজেক্ট শেষে, অর্থাৎ কর্ম। এবার ওপরের উদাহরণটি ভালো করে লক্ষ্য করো। এখানে বলা আছে আমি ভাত খাই। এখানে কর্তা হলো আমি, কর্ম ভাত এবং ক্রিয়া খাই। বাক্যের শুরুতে উপস্থিত থেকে যে কোনো কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কর্তা বলে। বাক্যের মাঝে উপস্থিত থাকে যে শব্দটি কর্তা কী কাজ করে সেটা বোঝায় তাকে কর্ম বলে। আর কোনো কিছু করা অথবা হওয়া বোঝালে অথবা আছে বোঝালে তাকে ক্রিয়া বলে। এবার নিচের ইংরেজি বাক্যের উদাহরণটির দিকে লক্ষ্য করো।
এখানে বলা আছে আই ইট রাইস। ঠিক একই রকমভাবে আমরা এখানে আইকে সাবজেক্ট বলবো, ইট খাওয়া হচ্ছে তাই একে ভার্ব বলবো, এবং রাইস এই শব্দটি দ্বারা কর্তা কি করছে তা বোঝাচ্ছে তাই একে আমরা অবজেক্ট বলবো। আশা করি তোমরা পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, কনজুগেশন অফ ভার্বস। এই কথাটি হয়তো তোমরা আগে কখনো শোনোনি, কিন্তু এটা খুবই পরিচিত একটি বিষয়। কনজুগেশন অফ ভার্বস কথাটির অর্থ হলো ভার্ব এর ফর্ম অর্থাৎ গঠন, অর্থাৎ ক্রিয়ার গঠনকেই আমরা কনজুগেশন অফ ভার্বস বলে থাকি। সাধারণত কনজুগেশন অফ ভার্বস 5 প্রকারের হয়ে থাকে, কিন্তু টেন্স শেখার জন্য এখন আমাদের 3 প্রকার শিখলেই চলবে, যাকে আমরা বলছি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 1কে বলা হয় প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2কে বলা হয় পাস্ট ফর্ম, আর ভার্ব 3কে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক এই 3 প্রকার ফর্মের কিছু ভার্বস। দেখো এখানে 3টি ভার্বের কথা বলা হয়েছে। প্রথমে আছে গো, তারপর মেক, তারপর টেক। ভার্ব 1কে আমরা রুট ফর্মও বলে থাকি। ভার্ব 1-এ আমরা ভার্বের যে ফর্মগুলো দেখছি সেগুলো সবগুলোই ভার্বের আসল রূপ, আর ভার্ব 2 আর ভার্ব 3-তে আমরা যে ফর্মগুলো দেখছি সেগুলো ভার্ব 1-এর পরিবর্তিত রূপ। তাই সব সময় মনে রাখবে ভার্ব 1কে রুট ফর্ম অফ দ্য ভার্ব বলা হয়। মনে রাখবে কনজুগেশন অফ ভার্বস পড়ার কিছু নিয়ম আছে। প্রথমে আমাদের ভার্ব 1কে বলতে হবে, তারপর ভার্ব 2 এবং তারপর ভার্ব 3। যদি মনে করো গো ভার্বটি কনজুগেশন অফ ভার্বস আমাকে বলতে হয়, আমি বলবো গো, ওয়েন্ট, গন। ঠিক একই রকমভাবে মেক, মেড, মেড, টেক, টুক, টেকেন। এই 4টি লার্নিং মেটেরিয়ালস সম্পর্কে তোমরা যদি ভালোভাবে বুঝে গিয়ে থাকো তাহলেই এখন যে কথা বলতে যাচ্ছি অর্থাৎ টেন্স, সে সম্পর্কে তোমরা বুঝতে পারবে। টেন্স, যার অর্থ হলো সময়, অর্থাৎ কোন কাজ ঠিক কোন সময়ে হয়েছে তার উপর ভিত্তি করেই আমাদের টেন্স নির্ধারণ করতে হয়। টেন্সকে আমরা সাধারণত 3টি ভাগে ভাগ করতে পারি, যেমন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্সকেই আবার 4 ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল অর্থাৎ সাধারণ, কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান, পারফেক্ট অর্থাৎ পুরা ঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরা ঘটিত ঘটমান। এবার যদি আমাকে প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের কথা বলা হয় তাহলে আমি বলবো সিম্পল প্রেজেন্ট, সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট, পুরাঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান বর্তমান। ঠিক একই রকমভাবে তোমরা বাকি টেন্সগুলো বলার চেষ্টা করবে। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক টেন্সের একেবারে প্রথম ভাগ, সিম্পল প্রেজেন্ট টেন্সকে। মনে রাখবে যে কোনো টেন্স শেখার জন্য আমাদের 4 রকমের বাক্যের ধরনকে মাথায় রাখতে হবে। সেগুলি হলো পজিটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্য, পজিটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ হ্যাঁবাচক প্রশ্ন, নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক প্রশ্ন। সিম্পল প্রেজেন্টে পজিটিভ ফরমেশনটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। নেগেটিভ ফরমেশনটি হলো সাবজেক্ট প্লাস ডু ডাস প্লাস নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এবার উদাহরণ দুটি ভালো করে লক্ষ্য করো।
উদাহরণ দুটিতে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কোনো অবজেক্ট রাখিনি। পজিটিভ বাক্যটি লক্ষ্য করো, লেখা আছে আমি যাই। এখানে আমি হলো সাবজেক্ট আর যাই হলো ভার্ব অর্থাৎ ক্রিয়া। পরের নেগেটিভ বাক্যটি লক্ষ্য করো, লেখা আছে আমি যাই না। এখানে সাবজেক্ট হলো আমি আর যাই না এটা হলো ভার্ব উইথ নেগেটিভ ওয়ার্ড। বাক্যটি ইংরেজিতে ব্যবহার করার জন্য আমাদের প্রথমে সাবজেক্ট এবং তারপর ভার্ব ওয়ানকে ব্যবহার করতে হবে। তাহলে লিখব আই গো। এবারে নেগেটিভ বাক্যটি ভালো করে লক্ষ্য করো, আমি যাই না। নিয়ম অনুসারে এখানে আমাদের প্রথমে সাবজেক্ট অর্থাৎ আমি এর ইংরেজিটা লিখতে হবে। তাহলে আমাদের লেখা উচিত আই প্রথমে, তারপর ডু অথবা ডাজ এই দুটি ওয়ার্ডের মধ্যে এই দুটিকে এখানে হেল্পিং বা অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে, যাকে আমরা বাংলায় সাহায্যকারী ক্রিয়াও বলে থাকি। তো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হলে আমাদের এই ধরনের হেল্পিং ব্যবহার করতে হয়। তা এখানে আমরা ডু শব্দটিকে ব্যবহার করব এবং তারপর নট এবং তারপর ভার্ব ওয়ান। তাহলে আমরা লিখব আই ডু নট গো। এবারে চলো দেখে নেওয়া যাক ইন্টারোগেটিভ ফরমেশনসগুলো কী আছে। পজিটিভ ইন্টারোগেটিভ, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। পজিটিভ ইন্টারোগেটিভে বাংলা বাক্যটি লক্ষ্য করো, লেখা আছে আমি কি যাই। তাহলে এই বাক্যটি ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আমাদের প্রথমে হেল্পিং নিতে হবে, সেটা হলো ডু অথবা ডাজের মধ্যে একটি। এখানে আমরা ডু শব্দটিকে নেব, তারপর সাবজেক্ট অর্থাৎ আমি শব্দটির ইংরেজি বসাতে হবে, অর্থাৎ আমার লেখা উচিত ডু আই গো। ঠিক একই রকমভাবে নেগেটিভ ফরমেশনে আমি লিখব ডু আই নট গো। বিষয়টিকে আরও ভালো করে স্পষ্ট করার জন্য কিছু উদাহরণ দেখে নাও। সিম্পল প্রেজেন্টে পজিটিভ বাক্যে আমি বলবো ফার্স্ট পার্সনকে ব্যবহার করে আই গো, সেকেন্ড পার্সনকে ব্যবহার করে বলবো ইউ গো, থার্ড পার্সনকে ব্যবহার করে বলবো হি গোস। এখানে যদি তোমরা সাবজেক্টগুলো লক্ষ্য করো তাহলে দেখবে সবগুলো সাবজেক্টই সিঙ্গুলার নাম্বারে রয়েছে। এখানে হি গোস এমন হলো কেন? স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে। মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে সবসময় ভার্বের সঙ্গে এস অথবা ইএস জুড়ে দিতে হয়, আর সেই কারণেই এখানে গো শব্দের শেষে ইএস হয়ে তৈরি হয়ে গেছে গোস। এবারে নেগেটিভ বাক্যগুলো ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট পার্সন সাবজেক্টকে ব্যবহার করে বলা হয়েছে আই ডু নট গো, সেকেন্ড পার্সনে বলা হয়েছে ইউ ডু নট গো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যখনই চলে এলো তখনই আমাদের বলতে হচ্ছে হি ডাজ নট গো। এবারে গো শব্দটির সঙ্গে কোনো ইএস যুক্ত হয়নি, বরং সেই ইএস হেল্পিং ডু এর সঙ্গে জুড়ে গিয়ে ডাজ হয়ে সাবজেক্টের পরে বসে গেছে। এরকম আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট যখনই থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট এই তিনটি বিষয়ে আসবে, অথবা যে কোনো নাউন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তারা যদি সাবজেক্ট হিসাবে সেন্টেন্সের প্রথমে বসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় হেল্পিং হিসেবে ডাজ শব্দটিকে ব্যবহার করতে হবে, অথবা ভার্বের সাথে পজিটিভ সেন্টেন্সে এসিএস যোগ করতে হবে। এবার দেখে নেওয়া যাক নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি এই বাক্যগুলি ব্যবহার করি তাহলে আমরা কিভাবে বলবো। আমাদের বলতে হবে ডু আই নট গো, আমি কি যাই না। ডু ইউ নট গো, তুমি কি যাও না। ডাজ শি নট গো, সে কি যায় না। আবার পজিটিভ ইন্টারোগেটিভে বলবো ডু আই গো, আমি কি যাই। ডু ইউ গো, তুমি কি যাও। ডাজ শি গো, সে কি যায়। এবারে আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইংরেজিতে তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে বুঝে নিলাম, এবারে প্রশ্ন হলো বাংলায় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে কীভাবে চিনব সেটা বোঝার জন্য বাংলা শব্দটিকে ভালো করে লক্ষ্য করো। এখানে ভার্ব ওয়ান অর্থাৎ রুট ফর্মকে ব্যবহার করে করা ক্রিয়াটিকে আমি নিয়ে এসেছি।
এই করা ক্রিয়াটিকে যদি আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে পার্সন অনুসারে বলি তাহলে আমাকে বলতে হবে আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, তারা করে। ঠিক একই রকমভাবে যদি যাওয়া ক্রিয়া দিয়ে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তারা যায়। ঠিক একই রকমভাবে যদি নেওয়া ক্রিয়া দিয়ে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো আমি নিই, তুমি নাও, সে নেয়। আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্সের পুরো বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। তারপরেও যদি মনে করো কোথাও কোনো ডাউট রয়ে গেছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো। নমস্কার।